স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ক্ষমতা এসেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকার। গত ২.৫ বছরে এই সরকারকে ঘিরে তথ্য প্রযুক্তির কথা এসেছে নানাভাবে। নগর থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত তথ্য প্রযুক্তির সেবা পৌঁছে দিতে সরকার নিয়েছে নানা উদ্যোগ। ই গভর্নেন্স প্রক্রিয়া এগিয়ে চললেও তার সম্ভব গতি নিয়ে প্রশ্ন আছে প্রযুক্তিবিদ সহ নানা মহলে। ভূমি নিবন্ধন, দরপত্র প্রক্রিয়া, নিয়োগ, ভর্তির মতো বিষয় তৈরি হচ্ছে অ্যানালগ ঝামেলা। তবে বেড়ে চলেছে মোবাইল ফোন সেবার ক্ষেত্র। অনেকে এখন আছেন 3Gর অপেক্ষায়। এই অপেক্ষার অবসান ঘটাতে পারে বিটিআরসি। ৩১ জানুয়ারি বাংলাদেশ টেলিযোগাযোগ ক্ষেত্র নিয়ন্ত্রণকারী এই কমিশনের ১০ বছর পূর্তি। অন্যদিকে ডিজিটাল বাংলাদেশ মিশনের ৩ বছরে আমরা এখন কোন পর্যায়ে আছি? আজকের বাংলাদেশে আমরা খুঁজব এসব বিষয়েরই কিছু প্রশ্নের উত্তর। ডিজিটাল বাংলাদেশ ভিশনের কোন পর্যায়ে আছি আমরা? সাবমেরিন কেবল বসানোর পরিকল্পনা কবে বাস্তবায়ন হবে? ইন্টারনেট সেবার ব্যয় কমিয়ে আনতে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? তথ্য প্রযুক্তির যোগাযোগকে এগিয়ে নিতে বিটিআরসির সাফল্য ও ব্যর্থতাগুলি কি? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত ও প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম AKB ও লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি। যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন ১৬২৩২ এই নম্বরে। এছাড়া ইমেইল, ফেসবুক এবং টুইটারেও লিখতে পারেন আজকের.বাংলাদেশ@independent24.tv এই ঠিকানা। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব জনাব নজরুল ইসলাম খান, আছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইআইসিটির পরিচালক অধ্যাপক SM লুৎফুল কবির। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো চট্টগ্রাম থেকে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অব বাংলাদেশের চট্টগ্রাম কেন্দ্রের সাবেক পরিচালক আলী আশরাফ, রাজশাহী থেকে স্কাইলিংক আইএসপি এর সিস্টেম অ্যাডমিন ইলাম হাসান রাজি, খুলনা থেকে আইটি এক্সপার্ট ও নেটওয়ার্ক স্পেশালিস্ট মাহমুদ হাসান সোহেলের সাথে। স্বাগত আপনাদের। আমি যদি জনাব নজরুল ইসলাম খান সাহেবের কাছে জানতে চাই যে ডিজিটাল বাংলাদেশ ভিশনের কোন পর্যায়ে এখন আমরা আছি? আসলে আমাদের ভিশনে আমরা ঠিক পথে আছি? আমরা মনে করি যে আমাদের ডিজিটাল বাংলাদেশের সম্ভব গতি নয়, সম্মুখ গতিতে আমরা আছি। তবে আমরা যে জিনিসটা আমরা ফোকাস করছি সেটা হচ্ছে প্রথমে সেবাটা ফোকাস করছি। আমাদের ফোকাস হচ্ছে সেবা, নট অটোমেশন। অটোমেশন হতে পারে, কিন্তু অটোমেশন হলেও অনেক সময় সেবাটা নাও দেওয়া হতে পারে। হয়তো ইন্টারনালি দ্রুত গতি হতে পারে, ইন্টারনালি কমফোর্টেবল হতে পারে, ইন্টারনালি আরো সস্তা হতে পারে, কিন্তু আমাদের মেন মোটো হচ্ছে সেবাটাকে দ্রুততার সাথে দেওয়া, সস্তায় দেওয়া, জনগণের দোরগোড়ায় দেওয়া। এবং সেই লক্ষ্যে আমরা ইউনিয়ন থেকে শুরু করেছি, করে আমরা অলরেডি জেলা পর্যায়ে পৌঁছে গেছি। এই স্বল্প সময়ের ভিতরে আমরা আগামী 6 মাসের ভিতরে বলেছি যে ইউনিয়ন শেষ করার পরে উপজেলা এবং জেলার সকল অফিসে আমরা পোর্টাল দিতে যাচ্ছি, যাতে করে অভ্যস্ত হয়। বুঝতে হবে যে আমাদের লোকেরা কিন্তু এটা ইউজ করে অভ্যস্ত না, যারা এই সেবাটা দেন তাদের কথা বলছি। সুতরাং তাদেরকে প্রিপেয়ার্ড করতে হবে, তাদেরকে প্রস্তুত করতে হবে। আমাদের সব অফিসে কিন্তু ওরকম কোনো অ্যাডমিনিস্ট্রেটর নয়। সেজন্য আমাদের মোটো হচ্ছে যে যারা যেটা করবে তারা নিজেরা আইসিটির মাধ্যমে করবে, ওখানে কোনো নতুন কোনো স্পেশালিস্ট দেওয়া হবে না। সেটা সম্ভব নয়, কিন্তু সেই স্পেশালিস্ট দিতে হলে আমাদের বহু বছর অপেক্ষা করতে হবে। সেজন্য আমরা এখন জেলা পর্যন্ত পৌঁছে গেছি এবং আগামী 1 বছরের ভিতর জেলা উপজেলার সকল অফিসে ই সার্ভিস হবে। এই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় বাধা কোনটা আপনি মনে করছেন? সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের ম্যান পাওয়ার, মানে দক্ষ জনশক্তি। জনশক্তির সবচেয়ে অভাব। এই কারণে আমি বলবো যে আমাদের কিন্তু যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের মফস্বল সকল কলেজেই ইসলামিক হিস্ট্রি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, হিস্ট্রি আছে, বিভিন্ন সাবজেক্ট আছে, কিন্তু আপনি কোনো কলেজে কিন্তু কম্পিউটার সায়েন্স খুঁজে পাবেন না সেই লেভেলের। স্কুলে বা কলেজে ছোট ছোট কিছু কম্পিউটার আছে, কিন্তু সেখানে কিন্তু খালি চালানো শেখানো হয়। কম্পিউটার অন করা বা কম্পিউটারে টাইপ করা কিন্তু বড় কথা নয়, ওয়েব অ্যাপ্লিকেশনগুলো বড় কথা,
ওয়েবে বিভিন্ন সেবাগুলো দেওয়াটাই কিন্তু বড় কথা। আমরা সেটা দিতে যাচ্ছি, সেই জন্য আমাদের লোকের অভাব। এই যদি রেডিমেড লোক থাকতো তাহলে আমরা এখনই শুরু করে এখনই সেবা দিতে পারতাম। আমাদের লোকদেরকে প্রস্তুত করতে হচ্ছে। প্রথমে আমরা ওয়েব দিচ্ছি, প্রথমে আমরা ওয়েব পোর্টাল দিচ্ছি, ওয়েব পোর্টাল যাতে ইউজ করে একটু অভ্যস্ত হয়, তারপরে আমরা এই সার্ভিসগুলো তার সাথে ইনকর্পোরেট করছি, সংযোগ করছি, যাতে করে সহজে এই সেবাগুলো দিতে পারে। একই সাথে জনসাধারণের কাছেও কিন্তু সস্তা এবং সহজলভ্য হওয়া দরকার, যাতে করে তারা সহজেই ইন্টারনেটের মাধ্যমে এই সেবাগুলো পেতে পারে। জেনারেল জিয়া আহমেদের কাছে আসবো। জেনারেল আহমেদ, আপনি কি আমাদের একটু বলবেন যে মানে এই বিষয়গুলি নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে যে ভয়েস কল ও SMS এর টেরিফ, ব্যান্ডউইথের মূল্য, ইন্টারনেট ব্যান্ডউইথের মূল্য, এইসব ক্ষেত্রে বিটিআরসির উদ্যোগগুলি সম্পর্কে আপনি একটু বলবেন যে এগুলি নিয়ে আমাদের কথা হচ্ছে যে না, আজকে আমি যেহেতু কালকে বিটিআরসির 10ম প্রতিষ্ঠা বার্ষিকী, একটু এই বিষয়ে টাচ করে তারপর আগাতে চাই যে সবাই বিটিআরসি নিশ্চয়ই অপেক্ষা করে আছে যে বিটিআরসি সম্বন্ধে জানবে। যে আসলে প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই তাদেরকে যারা বিটিআরসি সম্বন্ধে পারসিভ করতে পেরেছিল। পরে পরে আমাদের যেটা মানে টেলিকম পলিসিটা হয় 1998-এ, টেলিকম পলিসিতে টেলিকম অ্যাক্টের কথা বলা ছিল এবং সেই পরিপ্রেক্ষিতে টেলিকম অ্যাক্ট 2001 সালে হলে সেটার মানে কন্টিনিউটি হিসেবে বিটিআরসির গঠন হয় 2002 সালে 31শে জানুয়ারি, মানে আগামীকালকে 10 বছর পূর্তি হচ্ছে। তা আপনি যেগুলি বললেন আর কি, সেটা বলতে গেলে আমি বলবো যে প্রথমেই বলতে হবে যে বিটিআরসি আসার পরে যেটা হয়েছে যে কাভারেজ আমাদের আছে পুরো দেশব্যাপী। আপনি যেখানেই যান না কেন, মানে জনবসতি যেখানে আছে, যে পপুলেশন কাভার করে কোনো না কোনো সার্ভিস সেখানে আছে। আপনি গ্রাহকের কথা বলেছেন, আপনি ট্যারিফের কথা বলছেন। গ্রাহকের অ্যাকচুয়ালি 2002 সালে গ্রাহকের সংখ্যা ছিল মানে 11 লক্ষ অনলি, এখানে যেটা 8 কোটি 60 লক্ষের মতো মানে মোবাইল গ্রাহক হয়ে গেছে। এবং আজকে যেটা লেটেস্ট ফোরকাস্ট জিএসএম অ্যাসোসিয়েশনের, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের গ্রাহক বৃদ্ধির হারটা বিশ্বের দ্বিতীয় অবস্থানে আছে এবং 54%, হুইচ ইজ ভেরি হাই। এই গ্রাহক বৃদ্ধি কিন্তু ইন্টারনেটেও গ্রাহক বৃদ্ধি হচ্ছে এবং সেখানে আমরা 2002 সনে ইন্টারনেটের গ্রাহক ছিল অনলি 40,000, যেটা এখন 2 কোটি ছাড়িয়ে 1 কোটি ছাড়িয়ে 2 কোটি 81 লক্ষে পৌঁছেছে। আর যে ট্যারিফের কথা, ট্যারিফ কিন্তু যে সেই সময়ে ট্যারিফ ছিল 2002 সালে ভয়েস কলে প্রতি মিনিটে 11 টাকা করে ছিল, যেটা এখন কমে অ্যাভারেজ 83 পয়সাতে নেমে আসছে। ইন্টারনেটের জন্য যেটা ছিল যে মানে ব্যান্ডউইথ প্রাইস যেটা ছিল, হ্যাঁ, পার এমবিপিএস, সেটা লক্ষ টাকার অধিক ছিল, যেটা কমতে কমতে এই সরকারের আমলেই কিন্তু 28,000 থেকে কমিয়ে 10,000-এ নেমে আসছে। সর্বক্ষেত্রেই মানে SMS এর কিন্তু 2 টাকার অধিক ছিল, সেটা SMS এর সর্বোচ্চ মূল্য ডোমেস্টিক SMS এ এখন আছে 50 পয়সা মাত্র। এর বেশি কেউ কিন্তু SMS, অনেক সার্ভিস, অনেক অপারেটর কিন্তু 19 পয়সা 20 পয়সাও SMS এ রাখে, অনেক কমে আসছে। ব্যান্ডউইথের মূল্য কি এখন 10,000 টাকার কম? 10,000 টাকায় নেমে আসছে, এটা লক্ষাধিক ছিল। মানে কমতে তো কয়েকটা স্টেজ ওয়াইজ কমতে হয়, যেখানে মানে টেলিকমের ভিতরে যেমন ব্যবসাও আছে, সঙ্গে সঙ্গে ইন্ডিভিজুয়ালকে এটা একটা সার্ভিস দেয়, ইন্ডিভিজুয়ালকে এটা বেনিফিট দেয় মানে ইন দেয়ার ফাংশনাল সাইডে। আর আরেকটা বড় জিনিস আছে যে এটা ইনফরমেশন আদান প্রদানের সবচেয়ে মানে সহজ পদ্ধতি এবং সবচেয়ে গতিশীল পদ্ধতি। তো অনেক কিছু এটার মধ্যে ইনভলভ আছে, তার মধ্যে টেরিফটাও আছে। তো টেরিফটা তো ব্যবসাকে রেখেই করতে হবে, তো সেই ক্ষেত্রে টেরিফটা অনেক অংশে কমে আসছে আমি বলবো। এবং বাংলাদেশে যেটা ভয়েস কলের টেরিফ, এটা কিন্তু অত্যন্ত কম ইন কম্পারিজন উইথ আদার্স, মানে এটা মোটামুটি ভাবে বিশ্বের সর্বনিম্নই বলা যায় আর কি। কিছু দর্শক SMS পাঠিয়েছেন, আমি একটু পড়ি। যে নাহিদ সাভার থেকে জানতে চেয়েছেন ইন্টারনেটের দাম কমাতে সরকার কি উদ্যোগ নিয়েছে, 3G কবে নাগাদ পাবো। নাবিল বলেছেন বিটিসিএল এর ইন্টারনেট ব্রাউজের টাকার পরিমাণটা কমানো যায় না। তারপরে বদরুদ্দোজা সিলেট থেকে বলেছেন প্লিজ অ্যারেঞ্জ অ্যানাদার মোবাইল ফোন সিম কার্ড রি-রেজিস্ট্রেশন প্রোগ্রাম। এরকম কিছু কথা। প্রথম হচ্ছে যে বলতেছে যে মানে ওনারা যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে ইন্টারনেটের কিন্তু যে ব্যান্ডউইথটা যেটা সাবমেরিন কেবল থেকে আমরা পাচ্ছি বর্তমানে, সেটার সঙ্গে সঙ্গে ব্যাকহোল একটা প্রাইস আছে, মানে যেটা কক্সবাজার থেকে হয়তো ঢাকা পর্যন্ত আছে কিংবা ঢাকা থেকে সিলেট নিচ্ছে, সেখানেও আমরা 50 থেকে 80% কমায় ফেলা হয়েছে সেটা প্রাইসটা। অন দ্য এভারেজ ইট ইজ মোর দেন 60%। এবং
এবং যেটা আমি বললাম যে লক্ষাধিক টাকা মূল্য ছিল ব্যান্ডউইথ পার এমবিপিএস, সেটা কমে 10,000-এ নেমে আসছে। এবং কিছুদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা মিটিংয়ে আমরা ছিলাম, যেখানে বিটিআরসিও আমাদের থেকে আমি পার্টিসিপেট করেছি, যে সচিব মহোদয় ছিলেন ওখানে। এটাকে আরো কমিয়ে 8,000-এ নামিয়ে আনার একটা সিদ্ধান্ত হয়েছে, এটা ইমপ্লিমেন্টেশন অপেক্ষায় আছে। এখানে শুধু যে ব্যাকহল বিজনেস যারা করছে, সাবমেরিন কেবল যারা আছে এবং ইন্টারনেট সার্ভিসটা যারা দিচ্ছে, এই তিনটা এলিমেন্ট কিন্তু এর সাথে জড়িত আছে, তাদের ব্যবসাগুলিও আছে। ব্যবসাগুলি তো মানে কি বলবো যে সচল থাকতেও হবে, সেই সঙ্গে সঙ্গে ফ্যাসিলিটিসটা একটু অপেক্ষা করা দরকার বা বলা দরকার। ওই আইএসপিআর যারা আছে তাদের দাম কমানোর অপেক্ষায় আমরা আছি। তার কারণ জেনারেল জিয়া বলেছেন যে একটা বিষয় হচ্ছে ব্যান্ডউইথের দাম কমানো হয়েছে 27,400 থেকে 10,000-এ, আর ব্যাকহলের দাম 50 থেকে 80% কমানো হয়েছে। সুতরাং এখানে যারা আইএসপিআর আছে তাদের আমরা অপেক্ষায় আছি যে তারা আরো কত দাম কমাচ্ছে। না, এটা আমি যেটা বিশ্বাস করি যে আমরা যদি সরকারি পর্যায়ে এই সিদ্ধান্তগুলি আসতে থাকে, যেভাবে আমরা ড্রাইভ দিচ্ছি এখানে, এই হাওয়া, এই স্রোত একদিন গিয়ে জনগণ পর্যন্ত পৌঁছাবেই। তারা তো জানতে পারছে যে হ্যাঁ, সবাই সরকার কমাচ্ছে এইসব ক্ষেত্রগুলিতে, কিন্তু যারা সার্ভিসটা দিচ্ছে তারা কিন্তু কমে আসতেছে না। বাট একটা জিনিস লক্ষ্য করতে হবে, যেই ব্যান্ডউইথ দিয়ে এতদিন সার্ভিস মানে ইন্ডিভিজুয়াল সাবস্ক্রাইবার নিত, সেখানে কিন্তু ব্যান্ডউইথের পরিমাণ বেড়ে যাচ্ছে অনেক ক্ষেত্রেই। অনেকে কিন্তু একই পরিমাণ অর্থ দিয়ে বেশি পরিমাণ ব্যান্ডউইথ ব্যবহার করছে, এই ব্যাপারটা কিন্তু ওনাদের জানা আছে। তো সুতরাং কমানো হয়নি কিংবা কমেনি এটা আমি মানে সরাসরি মানবো না, অনেক ক্ষেত্রে এটা কমেছে। জি, প্রফেসর লুৎফুল কবিরের কাছ থেকে জানতে চাইবো যে আমরা যেভাবে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি, আমরা দেখলাম আপনার নেতৃত্বে আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিনও ব্যবহার করতে পেরেছি, কিন্তু আপনি আমাদেরকে সঠিক পথে আছি এরকম মনে করেন কিনা? আমি বলবো যে আমাদের এখন যে অগ্রযাত্রা, এটা সঠিক পথে আছি আমরা। কিন্তু নজরুল ইসলাম খান সাহেব যেটা বললেন সেটার সাথে আমি পুরোপুরি একমত, যে আমাদের বটলনেক হচ্ছে হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স বটলনেকটা দূর করার যে প্রচেষ্টা আমরা নিয়েছি বা এই পর্যন্ত যেভাবে আগাচ্ছি, সেটা খুব সঠিক পথে আছে বলে আমার মনে হয় না। আমাদের উদ্যোগগুলো সঠিক, এটা আমার এতে বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু এর পেছনের যে শক্তি, অর্থাৎ আমাদের যে ম্যান পাওয়ার, তাদেরকে যে প্রশিক্ষিত করা দরকার, সেটা সঠিক পথে নেই বলে আমার মনে হয়। এটার কারণ হচ্ছে যে আমাদের ম্যান পাওয়ার দরকার আসলে অনেক সংখ্যক। মানে আমরা যেভাবে আগাচ্ছি, ইউনিভার্সিটি, কলেজ বা যেসব অ্যাফিলিয়েটেড কলেজগুলো আছে, তারা যে প্রডিউস করছে সেই সংখ্যা দিয়ে কিন্তু আমাদের হবে না। কারণ সরকারের যে ভিশন, যে 2021-এ তারা একটা পর্যায়ে চলে যাবেন, সেটা করতে গেলে কিন্তু আমাদের সেই স্পিডে ম্যান পাওয়ারকে তৈরি করতে হবে। এবং আমি এখানে সলিউশন হিসেবে মনে করি যে আমাদের যে ওপেন ইউনিভার্সিটির যে কনসেপ্ট, সেই কনসেপ্টের ডিজিটালাইজেশনের ম্যান পাওয়ার তৈরি করতে হবে। কারণ আমাদের এই প্রথাগত যে ইউনিভার্সিটি কিংবা কলেজ, এসব জায়গায় পড়িয়ে আমি এদের সিট ক্যাপাসিটি আছে, টিচিং ক্যাপাসিটি আছে, সব মিলে কিন্তু আমি ওই সংখ্যক তৈরি করতে পারবো না। কিন্তু আজকে যদি আমি ওপেন ইউনিভার্সিটি কনসেপ্টে চলে যাই, যেখানে মিডিয়াকে ব্যবহার করতে পারি, যেখানে রেডিওকে ব্যবহার করতে পারি, বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করতে পারি, সেসব মাধ্যমে কিন্তু অনেক সংখ্যক প্রযুক্তিবিদ আমরা তৈরি করতে পারি। এখানে অনেকে দ্বিমত পোষণ করবে আমার সাথে যে প্রযুক্তিবিদ কি আমি এইভাবে মিডিয়ার মাধ্যমে করতে পারবো? আমি বলবো হ্যাঁ পারবো। কেন পারবো? কারণ আমাদের কিন্তু দক্ষ জনশক্তি বলতে যে সবাই যে এক্সপার্ট হতে হবে তা না। বিভিন্ন পর্যায়ের আমাদের মানব সম্পদ দরকার। কাউকে হতে হবে একেবারে টপ এক্সপার্ট, আবার কাউকে হতে হবে শুধু ব্যবহারকারীদেরকে সহযোগিতা প্রদান করার জন্য। এই জন্য এই যে একটা স্পেকট্রাম, যে বিভিন্ন শ্রেণীর আমাদের মানব সম্পদ তৈরি করা, এটা কিন্তু ওপেন ইউনিভার্সিটি কনসেপ্টে করা সম্ভব। এবং বিপুল সংখ্যক লোক তৈরি করবে। আমাদের তো লোকের অভাব নেই, আমাদের সম্পদ আছে, কিন্তু তাদেরকে কাজে লাগাতে পারছি না এই বিষয়গুলোতে। এবং আমরা খুব সঠিক বলেছেন নজরুল ইসলাম খান সাহেব, যে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আমাদের একটার পর একটা আমাদের প্রোগ্রাম যেগুলো আমরা হাতে নিয়েছি, প্রত্যেকটাই সফল হচ্ছে। কিন্তু আমার কনসার্ন হচ্ছে যে এগুলোকে আমরা ধরে রাখতে পারবো কিনা। আমি যেভাবে দিচ্ছি সেবা, যেভাবে আমরা এখন প্ল্যান করছি যে আগামীতে দেব, এটাকে আমরা কতটুকু মানে বাস্তবে এটাকে লঞ্জিভিটি বা সাস্টেনেবিলিটি আমরা করতে পারবো,
সেদিকে আমাদের নজর দেওয়া দরকার বলে আমার মনে হয়। আমার মনে হয় প্রফেসর সাহেবের সাথে আমি একমত এই বিষয়ে। তার কারণ আমাদের কিন্তু প্রত্যেকটা লোককে তৈরি করতে হবে। কেন তৈরি করতে হবে? আমি যদি মোবাইল ফোনের মাধ্যমে একটা সেবা নিতে চাই, যে কোনো অফিসের, সরকারি বেসরকারি, তাহলে আমাকেও কিন্তু এটা ব্যবহার করার জন্য প্রস্তুতি নিতে হবে, জানতে হবে আমাকে। আবার যিনি এই সার্ভিসটা